এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, ফুটেজ আমরা দেখলাম, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ফুটেজটি হলো যখন গাড়িতে পার করে 3:19 সুনেহরি মসজিদের পাশে যে পার্কিং এ তার আগেকার ফুটেজ। অর্থাৎ সে অনেক আগেই লালকেল্লা চত্বরে চলে এসেছিল, গাড়িগুলো বিভিন্ন জায়গায় পার্ক করার পর সে বিভিন্ন জায়গায় গেছে, এরকম একটা রিপোর্ট আসছে দিল্লি পুলিশের কাছে। এবং কারেন্ট যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দিল্লি পুলিশের কাছে এসছে সেটা হলো তুর্কমান গেটের কাছে, লালকেল্লার চত্বরে রয়েছে তুর্কমান গেট, সেখানে তার পাশে একটা মসজিদ এসে গেছিল এবং সেই মসজিদে যখন যাচ্ছে সেই সময়ের এই ফুটেজ রয়েছে, যেখানে ডক্টর উমরকে দেখা যাচ্ছে সে হেঁটে যাচ্ছে এবং মাঝখানে ওকে দেখা যাচ্ছে পেছনে ঘুরে আবার দেখছে কেউ তাকে ফলো করছে কিনা, এরকম একটা সন্দেহ করছেন গোয়েন্দারা। কেন কি যখন মুজাম্মিলকে অ্যারেস্ট করা হয়েছিল 30 অক্টোবর, তারপর থেকেই সে ফরিদাবাদ থেকে পালাতে ছিল, বিভিন্ন জায়গায় তার i-20 গাড়ি নিয়ে যায় এবং যখন সকালে 10 তারিখ সে বাদারপুর বর্ডার দিয়ে দিল্লিতে ঢুকে, তারপরেও কিন্তু দিল্লির বিভিন্ন জায়গায় গেছে, সে অশোকনগর এলাকাতে গিয়ে সে লাঞ্চ করেছে, সেখানে একটা দোকান ধাবা থেকে খাবার কিনে খেয়েছে। এই তার যে পুরো দিনের কোথায় কোথায় সে গেছিল সেই ফুটেজগুলো এখন সংগ্রহ করছে দিল্লি পুলিশ এবং তার সঙ্গে আরো কারো দেখা করেছিল বা সে কি কারোর সঙ্গে দেখা করতে গেছিল, এটাই এখন সন্ধান করছে দিল্লি পুলিশ। এবং সেটা সন্ধান করতে গিয়ে তুর্কমান গেট থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে ওমরকে দেখা যাচ্ছে সে একটা মসজিদে যাচ্ছে, সেখানে প্রায় 15 থেকে 20 মিনিট ছিল এবং তারপর আবার সেখান থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ বিজেন্দ্র। আর একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। চিকিৎসক মুজাম্মিল শাকিল এবং বিস্ফোরণের মাস্টারমাইন্ড উমারুন নবীর ডায়েরির হদিশ পাওয়া গিয়েছে। ডায়েরিতে সাংকেতিক ভাষায় লেখা বহু তথ্য রয়েছে, আর সেই সংকেত ডিকোড করলে আঁচ মিলতে পারে জঙ্গিদের গোপন পরিকল্পনার। ডায়েরিতে 8 থেকে 12 নভেম্বরে বিশেষ উল্লেখ পর্যন্ত রয়েছে এমনই খবর সূত্রে। আর 10ই নভেম্বর বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আর কি কি পরিকল্পনা ছিল জঙ্গিদের, 25 জনের নামও কিন্তু রয়েছে ডায়েরিতে। তাহলে দলের বাকিরা কোথায়, খোঁজ কিন্তু চলছে। এই 25 জনের বেশিরভাগই জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের বাসিন্দা। আর তদন্তকারীরা এখানেই অনুমান করছেন বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসের পরিকল্পনা করছিল অভিযুক্তরা। এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, যে ডায়েরি উদ্ধার হয়েছে একেবারে মাস্টারমাইন্ড উমারুন নবী এবং মুজাম্মিল শাকিল, সেই ডায়েরিতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সাংকেতিক ভাষায় এই ডায়েরিতে এই তথ্যগুলো লেখা রয়েছে। এই সাংকেতিক ভাষাগুলোকে ডিকোড করা হয় কিভাবে? দেখুন, এই ডিকোডিংটা কিন্তু সম্ভব, কিন্তু সময় সাপেক্ষ। কারণ কতটা ইন্টেলিজেন্স লেভেল, কতটা অর্গানাইজড লেভেলে তারা এই কোডগুলো বানিয়েছে তার উপরে। সাধারণত যে কোনো কোডই হোক, যত কঠিনই হোক, আজকাল ডিকোড করা যায়, কিন্তু সময় সাপেক্ষ এবং টেকনোলজি ব্যবহার করা হয় এই কোড ডিকোড করবার জন্য। এবং ডিকোডের জন্য স্পেশাল মানুষ থাকে যাদের কাছে, যারা সারা জীবন কাটিয়ে দিচ্ছে এই সমস্ত ব্যাপারে, তো তাদের একটা আইডিয়া থাকে এটা কীরকম কোড হতে পারে। এবং আমি খুব সাধারণভাবে বলি যে একটা সিম্পল কোড যেমন ইউজ হতো, আমরা যখন টেরিস্ট ধরে বেড়াতাম, তারা যখন রেডিও সেটে কথা বলতো, তারা বলতো না যে কোথায় দেখা হবে, তারা বলতো ওই গত মাস যখন আমরা পার্টি করেছিলাম যেই গাছের তলায় বসেছিলাম সেখানে বলতো। এবার আমরা শুনতে পাচ্ছি, জানছি যে তারা আরেকটা অর্গানাইজেশন মিটিং করছে, কিন্তু গত মাসে তারা কোথায় পার্টি করেছিল, কোন গাছের তলা, সেটা আমরা জানি না। এটা একটা সিম্পল কোড। আর কমপ্লিকেটেড কোড হচ্ছে সেগুলোতে গ্রিডস লাইন ব্যবহার করা হয়, একদিকে ABCD থাকে, একদিকে 1। আর আজকাল তো আরও অনেক লেয়ার্ড ফটোগ্রাফি এসে গেছে কোডিংয়ে, যে আপনি একটা ফটো দেখবেন, বাট ওটাকে ভাঙতে হলে হয়তো আপনি পাখির ফটো দেখছেন, বাট তার ভেতরেও ঢুকে আসল মেসেজটা থাকে। এবং একটু আগেই বলা হচ্ছিল যে নানান রকম এনক্রিপ্টেড চ্যানেলগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো সোশ্যালি অ্যাভেলেবেল, আর কি মাস পাবলিকের কাছে অ্যাভেলেবেল। আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হতো, তারপরে টেলিগ্রাম ব্যবহার করা হতো, এখন নাকি আরও উন্নত হয়ে গেছে। এইবার হচ্ছে যে এই যে প্রোগ্রাম, যে এই যে কোড ক্র্যাকিংয়ের জন্য একটা খুব আমাদের কাছে সুখবর, যে যারা এখন জ্যান্ত আছে, ধরা পড়েছে, তারা তো অ্যাভেলেবেল, তারাই বলবে। তাদের বলানোরও নানা উপায় আছে, যে সবসময় যে মাঠ থাপ্পড় দিয়ে বলাতে হয় তা না। আজকাল নানান রকমভাবে বলানো যায়, সাইন্টিফিক টেকনোলজি ইউজ করা যায়, কেমিক্যালস ইউজ করা যায়, ট্রুথ সিরাম বলে, লাই ডিটেক্টর দিয়ে দেখা যায় মিথ্যা কথা বলছে কিনা, সাইকোলজিক্যাল অনেক রকম ট্যাকটিক্স থাকে যেখান দিয়ে তাদের কথা বলা যায়। এবং আপনারাই দেখাচ্ছেন
যে আমরা খবর এক্সট্রা পেতে শুরু করছি অলরেডি এদের মধ্যে, তার মানে তারা কথা বলছে। না হলে কি করে যিনি জৈশ-এ মোহাম্মদের পোস্টার লাগাচ্ছিলেন কাশ্মীরে তার কাছ থেকে মুজাম্মিলের খবর পেল? সে তো ভলেন্টারিলি দিত না, অবভিয়াসলি ইন্টারোগেশন করে সেই খবরটা বার করা হয়েছে। এবং মুজাম্মিল কি করে জানালো যে তার ভাড়া বাড়িতে 3000 কিলো এক্সপ্লোসিভ লাগানো আছে? অবভিয়াসলি ইন্টারোগেশন করা হয়েছে এবং তারপর লেডি ডক্টরকে ধরা হলো। উল্টো দিকে দেখুন যে রাজস্থানে যেটা গুজরাটে ধরা হলো, এটিএস ধরলো রাইসিনের জন্য, সেও তো নিজে ডাক্তার। তো কি করে আমরা এত কিছু জানলাম তার কাছ থেকে যে সে কোনো মন্দিরের প্রসাদের মধ্যে চেষ্টা করছিল এই বিষটাকে ঢোকাবে? এগুলো তো বেরাচ্ছে খবর। আমাদের ভাগ্য ভালো যে জ্যান্ত মানুষ পাওয়া গেছে, যে একজন উড়ে গেছে, বাট বাকিরা আছে, তাদের ফোনগুলো আছে। সময় সাপেক্ষ, বাট এই কোডগুলো তারাই বলবে, প্লাস টেকনোলজি ব্যবহার করা হবে এবং অনেক খবর বেরাবে এবং প্রত্যেকটা তার জোড়া হবে। এক একটা ফোন থেকে 50-60টা লোকের নাম বেরায়, তাদের মধ্যে থেকে কিছু রিজেক্ট করতে হয়, তাদের মধ্যে থেকে ধরতে হয়। সেগুলো একটা আলাদা আলাদা রাজ্যে তারা বসে আছে, আপনারা দেখেছেন যে দেশের নানা রাজ্যে তারা আসছে। তো আমার মনে হয় যে এইভাবে এটা এগাবে এবং বেশ কিছুদিন সময় লাগবে, তারপরে পুরো ছবিটা বেরাবে, পুরো বৃত্তটা কমপ্লিট হবে যে পুরো খেলাটা কি হচ্ছিল। আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে, একসাথে ফরিদাবাদ টেরর মডিউল থেকে রিপাবলিক ডের আশেপাশে নানান জায়গায় ব্লাস্টিং এর প্ল্যান চলছিল এই 3000 কেজি এক্সপ্লোসিভ। কারণ দিল্লিতে যেটা ফেটেছে, যেটা এত বড় ব্লাস্ট, সেটাতে মাত্র 50-60 কিলো এক্সপ্লোসিভ ছিল বলা যাচ্ছে। তাহলে ভাবতে পারেন যে আরো 100টা এরকম করা যেত হয়তো। আরেকটা হচ্ছে যে রাইসিন যে পয়জনাস করবে, সেটাও বোধহয় আলাদা আলাদাভাবে ছড়িয়ে ছিটিয়ে করতো। এবং এই নভেম্বর বলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নানান রকম ভিজিট হয় এবং আমাদের রিপাবলিক ডে হয়। তো যেটা আজ করতে পারছি যে তারা এমন কিছু করতো যেটাতে ভারতবর্ষ ব্যতিব্যস্ত হয়ে যাবে এবং আমরা পাকিস্তানের দিকে আঙ্গুল তুলতে পারবো না। বাট এখন সৌভাগ্যক্রমে আমরা আস্তে আস্তে প্রমাণ জড়ো করতে পারছি যে কোন দেশ এর পিছনে ছিল, যেটা নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেছেন।